শুভ সকাল রুরিয়া। শুভ সকাল জুবায়ের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সকালের বাংলাদেশের ছুটির দিনের সকালবেলা মানে শুক্রবারের সকালে এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস জুবায়ের। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুনিয়া। এবং যেহেতু ছুটির দিন আজকে শুক্রবার এবং একটা ছুটির আমেজ নিয়ে আমরা আমাদের সকালটাকে শুরু করতে চাচ্ছিলাম, সেই জন্য আমাদের দুজনের মধ্যে একটু খুনসুটি হচ্ছিল যে এই ছুটির দিনে আছে এতগুলো অনুষ্ঠান থাকে, কোন কোন অনুষ্ঠানে সে যাচ্ছে। তিনি বলেছেন আমি যাবো কোথায়, আমি তো কাজ নিয়েই বিজি। তো আমাদের দুজনের আসলে একই অবস্থা হয়, আপনারাই ঘুরে আসেন এবং আপনাদের ঘুরে আসতে আসলে আমাদের শান্তি। নিঃসন্দেহে, কারণ আপনারা ঘুরে এসে যখন ফিডব্যাকগুলো জানান, ফেসবুকে যখন জানতে পারি এই জায়গায় এটা করেছি ওই জায়গায় এটা করেছি, নিঃসন্দেহে আমাদের খুব আনন্দ লাগে, কারণ আমাদেরও মনে হয় আমরা উপস্থিত ছিলাম। তবে এই মুহূর্তে যা করতে চাই তা হচ্ছে আপনাদের এই আনন্দগুলো আর একটু বাড়িয়ে দিতে, জানিয়ে দিতে চাই সারা দেশে আজ কোথায় কি হচ্ছে, যাতে করে আপনাদের ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাই, আমরা নিজেরাও আপডেটেড হই এবং জানতে পারি কোন আয়োজনে কেমন ছিল। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। আজ শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। 22টি দেশের মোট 30 জনের অধিক শিল্পীর কাজ নিয়ে ছবি মেলা আয়োজিত হচ্ছে। মেলার এবারের থিম অন্তরঙ্গ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই উৎসবের উদ্বোধন হবে। ছবি মেলা চলবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে, ভোলা জেলার পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ল কলেজ নির্মাণ, নদী ভাঙন থেকে ভোলা জেলাকে রক্ষা ও ভোলা জেলার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ভোলাবাসীর দাবিগুলোকে বাস্তবায়নের জন্য মানববন্ধন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে। ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কাঁথা আর ইতালীয় চিত্রকলার সম্মিলন ঘটেছে শিল্পী নিকোলোর কাজে। 6 মাস বাংলাদেশের মাটিতে পা রেখে ইতালীয় চিত্রকলায় নিকোলোর জেনেছেন সূচিশিল্পের লোকজ ধারাকে, আর তার চাক্ষুষ অভিজ্ঞতাকে তুলে এনেছেন ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তার প্রদর্শনীর মাধ্যমে। প্রতিদিন বেলা 12টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। ঢাকা থেকে এখন নারায়ণগঞ্জ ঘুরে আসি। নারায়ণগঞ্জে সোনারগাঁও হস্ত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাঙ্গণে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব 2015। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত। এই মুহূর্তে একটু চলে যেতে চাই পাবনায়, কারণ আজ 3 দিন ব্যাপী পাবনা জেলা শহর RM একাডেমি মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। নড়াইলে সপ্তাহব্যাপী চলছে SM সুলতান মেলা। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন SM সুলতান মঞ্চে SM সুলতান ফাউন্ডেশন এবং সুলতান মেলা উদযাপন পর্ষদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বেশ ভালো একটি আয়োজনের কথা আমরা জানলাম। এমন একটি আয়োজন রয়েছে যশোরে। আজ থেকে সাগরদাড়িতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব মধুসূদন স্বর্ণোৎসব ও মধুমেলা শুরু হবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 191তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনের সন্ধ্যায় সাগরদাড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর MP। চট্টগ্রাম জেলার শিল্পকলা একাডেমি সম্মিলিত আবৃত্তি জোট আয়োজিত আবৃত্তি উৎসব এবং উচ্চতর আবৃত্তি কর্মশালা 2015 আজ থেকে শুরু হবে। এই কর্মশালা চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজন চলছে। এই মুহূর্তে একটু ঘুরে আসতে চাই কুমিল্লা থেকে, কারণ আজ সকাল 10টায় কুমিল্লার টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনের পঞ্চম কুমিল্লা সাংস্কৃতিক উৎসব 2015। উৎসব চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। বেশ কিছু আয়োজনের কথা কিন্তু আমরা জানছি। সবকিছু সাংস্কৃতিক মণ্ডলকে ঘিরে, কোথাও আবৃত্তি হচ্ছে, কোথাও SM সুলতানের, যেটা নড়াইল আমার মানে একদমই যারা নড়াইলবাসী তাদের জন্য এটা বিশাল বড় একটা পাওয়া। এত বরেণ্য শিল্পী, তার প্রত্যেকটি শিল্পকর্ম আমার মনে হয় আপনাদেরকে প্রত্যেক অনুপ্রেরণা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তিনি যেই সময় তার শিল্পকর্মগুলো শুরু করেছিলেন সেই সময়টাতে আসলে এই ধরনের বোল্ড স্ট্রোকের কথা হয়তো আমরা খুবই কমই ভেবেছি। বেশ শৈল্পিকভাবে তুমি বললে কথাগুলো। আসলে আমি এতটুকু বলতে চাই, আয়োজন যেখানে যাই থাকুক উদযাপনের দায়িত্বটুকু কিন্তু আমাদের। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকেই বাঙালিরা যারা আছি, বাংলাদেশি যারা আছি, পাশাপাশি দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি আয়োজন উপভোগ্য করে তুলব এবং নিজেদের নিরাপত্তার যে বিষয়টুকু আছে নিঃসন্দেহে নিশ্চিত করব, এটাই প্রত্যাশা। কারণ এমন একটি ছুটির দিনে আমরা চাই পরিবারের মানুষজনকে নিয়ে, আপনজনগুলোকে নিয়ে উদযাপন করতে। অনেকের জীবনের আজকের সূচনাটা হয়তো একটু ভিন্ন রকম, যারা ভিন্নভাবে সূচনা করছেন জীবনের এই নতুন দিনে নতুনভাবে জীবনকে সাজাবেন, এটাই প্রত্যাশা। আমার মনে হয় যখন প্রত্যাশা আমাদের সেরকম আছে এবং নিরাপত্তার কথা যখন বলছি, প্রথমে পত্রিকার পাতাগুলো দেখে নিই, কারণ পত্রিকা আমাদেরকে জানিয়ে দিচ্ছে আসলে কোথায় কি হচ্ছে এবং কি অবস্থায় আছে দেশ। প্রথম আলো থেকে আমি শুরু করছি। পণ্য পরিবহনের সংকট, গতি কমেছে স্থলবন্দরে। ট্রাক ভাড়া বেড়েছে 3,000 থেকে 10,000 টাকা। বিজেপি ও পুলিশি পাহারায় পণ্যবাহী ট্রাক গন্তব্যে যায়।
বিজেপির পাহারার মধ্যেই ট্রাক বহরে বোমা হামলা, সিলেটে নিহত এক, চলে গেলেন কলেজ ছাত্র সঞ্জিদ। হুমকিতে শিক্ষা ব্যবস্থা, উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এই ছিল আমার হাতে মোটামুটি প্রথম আলোর শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। আওয়ামী লীগ মাঠে, কারাগারে বিএনপি, সক্রিয় নতুন উদ্যমে গ্রেফতার 10,000, সেই সাথে কি অপরাধ ওদের, মন্তব্য প্রতিবেদন। এবং বলা হয়েছে 17 দিনে 13 জন গুম, অবরোধে বন্দুকযুদ্ধ ও নির্যাতনে নিহত 3। সেই সাথে একদম যদি শেষ পাতায় চলে যাই, এখানে বেশ কিছু অবরোধের বিক্ষিপ্ত ঘটনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং বিশ্বকাপ যাত্রাকাল শেষ 8-এর স্বপ্ন দেখলেন মাশরাফি। মূলত এই ছিল দৈনিক যুগান্তরের সকল সংবাদ। এবং মাশরাফির সাথে আমরাও 8-এর স্বপ্ন দেখি। শেষ 8 কেন, একদম শিখরে পৌঁছতে চাই, আমরা 4-এর মধ্যে আসতে চাই, শিখরে পৌঁছতে চাই। আমার হাতে আছে শুক্রবারের সমকাল। সমকালে লালকালিতে বক্স খবর যেটি আছে সেটা হচ্ছে অবরোধের থাবায় বিপর্যস্ত কৃষি, সরবরাহ বিপর্যস্ত, ভরা মৌসুমে সার ডিজেল বীজ পাচ্ছেন না কৃষক, আমনের দাম কমেছে প্রতি মনে 200 টাকা। আর কত মায়ের বুক খালি হইল আপনার গো শান্তি হইবে, ছবি দিয়ে একটি প্রতিবেদন আছে, অভির মায়ের প্রশ্ন। এবং তার সাথে আছে মোটর সাইকেলে করে 2 আরোহী যাচ্ছেন এবং তাদেরকে পুলিশ থামাচ্ছেন, এরকম একটি মোটর সাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা, প্রচার ছাড়াই অভিযান, ভোগান্তিতে মানুষ, 27টি গাড়িতে আগুন, বিদেশে অপপ্রচার রুখতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ে বলেছেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার হাতে সমকাল। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, বিজিবি পাহারায় ট্রাক বহরের শিবিরের হামলা, বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, দগ্ধ 5। নইলে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল হতো। 5 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই বিষয়টি জানিয়েছেন। অবরোধে প্রতিদিন ক্ষতি 2300 কোটি টাকা, সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান ডিসিআই এর। এবং সেই সাথে একদম শেষ পাতায় চলে যেতে চাই, বেশ সংবাদের মধ্যে দুটো পজিটিভ নিউজ আমি খুঁজে পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে, বইমেলার আকর্ষণ হবে বিশ্ব সাহিত্য সম্মেলন, সোহরাওয়ার্দী উদ্যানে নাট্যোৎসব, পাঠক দর্শকের স্বাচ্ছন্দ্যে ঘোরার ব্যবস্থা, সেই সাথে সুলতান মেলা শুরু, এই বিষয়ে বলা হয়েছে। এই ছিল দৈনিক ইত্তেফাকের। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের লালকালিতে যে খবরটি আছে সেটা হচ্ছে অনলের রাজনীতি, বার্ন ইউনিটে হত আর দগ্ধের মিছিল, অপপ্রচার রুখে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর বক্তব্য, মোটর বাইকে সঙ্গী বহন নিষিদ্ধ, এছাড়া একটা নাশকতার বিরুদ্ধে পাশে থাকবে ইলেকট্রনিক মিডিয়া, এবং অন্যকে মারতে বানানো বোমায় নিজেই মরল বোমারু বাপ্পি। এছাড়া আরেকটি খবর যেটা পিছনের পাতায় আমি দেখেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব, ছবি মেলা আজ থেকে শুরু। তো মোটামুটি এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠ। ধন্যবাদ জানাচ্ছি রুনিয়াকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে আছে, ডেইলি স্টার শিরোনামগুলো শেয়ার করছি। লস টাকা 36,445 crore in 16 wasted days, garment wars hit in political impasse। সেই সাথে যে বিষয়টি এসছে কমেন্টারিতে, স্টপ দিস বুচারসি at least for children's sake if for nothing else। সেই সাথে বলা হয়েছে, mad politics and an inconsolable mother, college goers 8 days battle ends in death। এবং সেই সাথে একদম যদি শেষ পাতায় চলে যাই, এখানে বেশ কিছু সংবাদ এসছে, তার মধ্যে সহিংসতারও বেশ কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বলা হয়েছে, ভাইবার 4 other apps unblocked। মূলত এই ছিল দি ডেইলি স্টারের। এটা নিয়ে কয়েকদিন ধরে কথা হচ্ছিল যে ভাইবার এবং হোয়াটসঅ্যাপ এন্ড অন্যান্য অনেক রকমের ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব, সেগুলো তো আমার মনে হয় এখন এগুলো থেকে যেহেতু আনব্লক করা হয়েছে, তো আমার মনে হয় যে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা আরো একটু নির্বিঘ্নে চলবে। লং ডিসটেন্স যোগাযোগ যারাই করছিলেন তাদের জন্য নিঃসন্দেহে সুখকর একটি বিষয়। আর যারা শর্ট ডিস্টেন্সে আছেন তাদেরকে আমরা বলবো যে অবশ্যই সাবধানে থাকবেন, যেহেতু এখনো একটু অস্থিতিশীলতা আছে দেশের মধ্যে বিরাজমান। তো সেটাকে মাথায় রেখে যখন বের হচ্ছেন কোনো গন্তব্যের উদ্দেশ্যে, জাস্ট নিজের সাবধান থাকার নিজেই চেষ্টা করবেন। তো এই সাবধানে আপনারা থাকুন। এবং এই মুহূর্তে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা নিয়ে নিতে যাচ্ছি আমাদের প্রথম চা বিরতি। তো বিরতি থেকে ফেরত আসছি খুব শীঘ্রই। বিরতি নিয়েছি
গিয়েছিলাম চায়ের কাপে, কিন্তু যখন ফেরত এসেছি তখন আমাদের সামনে ট্রফিতে ভরা। তো নিশ্চয়ই দর্শক এতক্ষণে ভাবছেন যে এতগুলো ট্রফি নিশ্চয়ই জুবাইরা রুনি এত কোথাও থেকে পায়নি। না, পেতেও তো পারি। এত গুণের যে তুমি না এটা তারা জানে, আমি পেলেও পেতে পারি, কিন্তু তোমার যে এত গুণ এটা দর্শক জানে। আচ্ছা ঠিক আছে, আমি প্রচন্ড বেগুন প্রকৃতির একজন মানুষ এবং বলতে চাই যে আমার হাতে যে ট্রফিগুলো রয়েছে মূলত স্মারক। যে কোনো অর্জনের ক্ষেত্রেই স্মারক কিন্তু এক ভিন্ন রকম বার্তা বহন করে, কারণ যে কোনো অর্জনের এই আনন্দটাকে স্মারক নিঃসন্দেহে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আমাদের সামনে যে স্মারকগুলো দেখছি এগুলো আমাদেরই সহকর্মীদের, যারা সম্প্রতি সহকর্মী এই জন্য বলছি কারণ আমাদের যে পুরো পরিবার আছে, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, যতগুলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে রয়েছেন, যে যে মাধ্যমেই সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, আমাদের এই পুরো পরিবারের অর্জন এটি। কারণ সম্প্রতি আমাদের একটি আয়োজন ছিল, আমাদের নিজেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সেখানে আমাদের বেশ কিছু সহকর্মী অনেকগুলো ট্রফি নিয়ে এসছেন আমাদের জন্য। এই মুহূর্তে পরিচিত হব তাদের সাথে। প্রথমেই আমার ডান দিকে আছে শামিমা মিতু, শুভ সকাল। এবং সেই সাথে আছে আমাদের শফিক পাহাড়ি, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকালটা আপনার কাছ থেকে অপেক্ষা করছিলাম, কারণ দর্শকদের সাথে একটু ভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়ার আছে। মূলত মিতু সমকালে আছেন, আপনি রিপোর্টিং করছেন, রিপোর্টার হিসেবে আছেন। এবং আমাদের পাহাড়ি ভাই, তার পরিচয়টা কিন্তু একটু ভিন্ন। আপনারা যারা সকালের বাংলাদেশ প্রতিদিন দেখেন, আপনারা যারা প্রতিদিন সকালের বাংলাদেশ দেখেন, আসলে আমাদের উপস্থাপনার পিছনে যারা আমাদের ধরে বেঁধে রাখেন, বাদল ভাই নামের সাথে আপনারা বেশ পরিচিত। পাহাড়ি ভাই হচ্ছেন আমাদের এমনই আরেকজন গুরুজন যিনি আমাদের ধরে বেঁধে রাখেন, শফিক পাহাড়ি, আমাদের প্রডিউসার, এবং আমাদের বকাবাদ্য করে শাসন করে অনেক কিছু বলতে হবে না বলতে হবে বলে যিনি বেঁধে রাখেন, কন্ট্রোলে যেদিন রাখেন। এখন আজকে আমাদের কন্ট্রোলে আছেন, এখন আমাদের কন্ট্রোলে আছেন। তো আমি শুরু করতে চাইছি আমার প্রথম প্রশ্ন দিয়ে। মিতু, তোমার কাছ থেকে শুরু করি। সকালটা কিভাবে শুরু হয়? সকালটা তো শুরু হয় এই অধিকাংশ দিন টিভি দেখে, নিউজ দিয়ে শুরু হয়। আচ্ছা আচ্ছা। তারপর নরমালি যদি অ্যাসাইনমেন্ট থাকে সেটা 10টা 11টার ভেতরেই থাকে। আচ্ছা, তখন তো বাসা থেকে বেরিয়ে যাওয়া। ওকে। আর পাহাড়ি ভাইয়ের তো সকালটা শুরু হয় আমাদেরকে ঝাড়ি মারতে। আমি এভাবেই বলতাম যে আমাদের অত্যাচার ব্যতীত আর কিভাবে সকাল শুরু হয়? যেদিন আসলে অফিসে ডিউটি আমার থাকে না, বা ব্যাকআপ হিসেবে থাকে, বা অন্য কোনো অ্যাসাইনমেন্টে থাকে, সেদিন একটু রিল্যাক্স হয়েই আমি অফিসে আসি। আর নতুবা খুব সকালেই উঠতে হয় কাজের তাগিদেই। সকালে উঠেই পরিপাটি হয়েই আসলে অফিসে এসে নিজ কাজকর্মগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দেন আমি পিসিআরে বসি। কত সুন্দর করে বলছে আপনাদের বুঝিয়ে দিয়ে তারপর আমি পিসিআরে যাই। আমরা তো জানি কতখানি কি হয়। যাই হোক, একটু জানতে চাই, আমাদের সামনে অনেকগুলো স্মারক আছে, অনেকগুলো ট্রফি আছে, আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া যায় এখানে কি কি ট্রফি আছে? আমি প্রথমেই যে বিষয়টি এখানে আমি পেয়েছিলাম, আমি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছিলাম, চ্যাম্পিয়ন মেন্স সিঙ্গলস। এটা কারোর জন্য? হ্যাঁ, এটা আমার। অবশ্যই পাহাড়ি ভাই। এটা আসলে এই টুর্নামেন্টের বিষয়ে একটু কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা মূলত মিডিয়া কাপ টুর্নামেন্ট ছিল। এখানে অংশগ্রহণ করেছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন বেসড যেসব পত্রিকাগুলো আছে আমাদের দেশে, সেখানকার সকল আমাদের সহকর্মীরা আমরা অংশগ্রহণ করি। সেখান থেকেই মূলত যমুনা টেলিভিশন 4টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। সেখানে 3টিতে চ্যাম্পিয়ন, 1টিতে রানার্স আপ। নিজেদের জন্য একটা ক্ল্যাপ হতেই পারে। দর্শক, আপনারা যারা টিভির সামনে আছেন আমাদের জন্য একটা ক্ল্যাপ দিয়ে দেন, কারণ আমরা 4টি ইভেন্টের 3টিতে চ্যাম্পিয়ন। আর যমুনার মাঝখানে আমি ঢুকে গেছি, সমকাল। আচ্ছা হ্যাঁ, সমকালের এখানে নিঃসন্দেহ আছে। একটু যদি জানতে চাই, এই যে 3টি ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কোন কোন ইভেন্টে? এটা হচ্ছে পুরুষ একক, পুরুষ দ্বৈত এবং মিক্সড ডাবল। মিক্সড ডাবলস। আপনার সাথে মিক্সড ডাবলসে কে ছিলেন? আমার সাথে ছিলেন আমাদেরই সহকর্মী শিশির। আচ্ছা, শিশির ছিল। মেন্স ডাবল নয়ন ভাই, যার কথা না বললেই নয়। আসলে নয়ন ভাই যদি না থাকতো তাহলে এখানে আরো একটা ট্রফি থাকতো না। আচ্ছা, যে ব্যাকআপ উনি দিয়েছেন, যে সাপোর্ট তিনি দিয়েছেন, আমরা কাজের আমাদের জীবিকার তাগিদে আসলে খুব একটা সময় পাই না খেলতে। আর এই টুর্নামেন্টটা খেলে আসলেই মনে হচ্ছে যে আমরা আসলে আর অন্য 8-10 জন মানুষের মতোই আমরা। হ্যাঁ, আমরা খুব নরমাল। আচ্ছা, প্রাইজ মানি শেয়ারটুকু কিন্তু এখনো পাইনি, শেয়ারটুকু পাওয়া বাকি আছে, এই ট্রিটটা বাকি আছে। আমি তো ট্রিটের আশায় আছি বসে। তো দর্শক, আমি ট্রিটের আশায় বসেই থাকি, কিন্তু আমাকে কেউ ট্রিট দেয় না। এখন মিতু, আপনি বলেন যে আপনার কি রকম লাগলো এরকম একটা হঠাৎ করে, মানে উইন্টারে আমরা তো ব্যাডমিন্টন খেলাই হয় ঘরোয়া ভাবে, বাসায় বা আঙিনায় খেলা। তো এই আগে কি খেলতেন? আপনার প্র্যাকটিস ছিল? হ্যাঁ, আগে থেকে বলতে স্কুল, ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ খেলেছি। ওর পরে দীর্ঘ বিরতিতে আর আসলে খেলা হয়নি। মানে
অনেক দিন পরে এসে কোনো কম্পিটিশনে যাওয়া এটাই প্রথম, এবং আসলেই দুর্দান্ত ছিল। নিঃসন্দেহে দুর্দান্ত ছিল, কারণ ওমেন সিঙ্গেলস আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। আরো একবার কংগ্রেচুলেশনস। পাহাড়ি ভাইয়ের কথাটুকু আমি জানি, আপনার খেলাধুলার দক্ষতা সম্বন্ধে নিঃসন্দেহে কোনো দ্বিধা আমার নেই। আমি চাই দর্শকদের সাথে একটু শেয়ার হবে। রোজ খেলা হয়? তবে এখানে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে খেলেছি আমরা সবাই, মোটামুটি চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। তবে পাহাড়ি ভাইয়ের খেলা বলবো যে সে আসলেই দুর্দান্ত খেলে। এই দুর্দান্ত আমি বসে বসে তার মোটামুটি সবগুলা খেলাই দেখেছি। আসলেই দুর্দান্ত খেলেন উনি। শুধু খেলায় না, আরো বেশ অনেক কাজেই দুর্দান্ত। একটু খেলার প্রসঙ্গে আগে আসতে চাই, মানে রেগুলার কি প্র্যাকটিস করা হয়? রেগুলার প্র্যাকটিসটা আসলে আমাদের জন্য খুব টাফ। তারপরেও আমি চেষ্টা করি রাত 9টা বা 9:30টায় যখনই অফিস থেকে বের হই, আমি আমাদের একটা আউটডোর একটা কোর্ট আছে ধানমন্ডি লেকের পারে, আমরা প্র্যাকটিস করি, খেলি। তো সেখানে আমার অন্যান্য যেসব প্লেয়ার্সরা আছেন তারাও খুব ভালো খেলে সবাই, ওখানে মূলত প্র্যাকটিসটা হয়। বাহ, বেশ। আপনার সম্বন্ধে যদ্দূর অবধি আমরা জানি, একান্নবর্তী পরিবারে আপনি বড় হয়েছেন এবং খেলাধুলার ক্ষেত্রে আপনাদের পরিবারের কখনোই না ছিল না। হ্যাঁ, এটা আসলে নার্সিংটা হয় আসলে পরিবার থেকে, সবকিছুর শুরুটাই। তো আমার পরিবারে আসলে খেলাধুলার মধ্যেই বলতে গেলে এই অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল, এবং স্কুল থেকে একেবারে কর্মজীবন পর্যন্ত আসলে খেলাটা শুধু আসলে শরীর চর্চার জন্য যে হয় তা কিন্তু না। এটা আমাদেরকে রিচার্জ করে, আমাদেরকে রিফ্রেশ করে। মূলত এই বিষয়টা, মানে আনন্দের সঙ্গে নিজেকে ঠিক রাখা, এই বিষয়টা আমাকে খুব মানে টানে। এই কারণেই আসলে। মিতু, আপনার এই যে টুর্নামেন্টের এটার অভিজ্ঞতা কেমন সেটা আমাদের সাথে যদি একটু ছোট করে শেয়ার করতে। কারণ হঠাৎ করে অনেকগুলো মিডিয়া পার্সনের সাথে দেখা ওখানে, যারা একই সাথে কাজ করছে। সেই সাথে একটু আমি জুড়ে দিতে চাই, সে হচ্ছে এই বয়সে খেলছেন, বাসা থেকে কোনো বাধা ছিল কিনা? আসলে এটা কখনোই হয়নি। আচ্ছা। বলতে বাসা থেকে সবসময়ই হচ্ছে, বিশেষ করে আমি আমার নানা নানুর কাছে থেকেছি ছোটবেলা থেকে। তো ওনাদের কাছ থেকে খুবই উৎসাহ ছিল যে স্কুলে খেলেছি, মানে গ্রামের স্কুলে, সেটা বেশ একটু ছিল। তো ওখান থেকে খেলে এরপরে হচ্ছে যে আমরাও এখানেও খেলি। আমি প্রতিদিন অফিস থেকে বের হয়ে সোহরাওয়ার্দীতে কোর্ট আছে আমাদের, ওখানে অফিস থেকে বের হয়ে খেলি। তো কোনো বাধা তো আসেইনি, বরং মোটামুটি অনুপ্রেরণা ছিল, অনেকের সহযোগিতা ছিল, এবং দেখেছি যে সবাই হচ্ছে খুব, এই অফিস শেষ হতে হতে হয়তো ফোন আসে যে কই এখনো কেন কোর্টে আসিনি, এই সব মানে ফ্রেন্ডরা ওখান থেকে ডাকতে থাকে যে খেলার মাঠে আসার জন্য। তো এই জিনিসটা খুব ভালো লাগে। পাহাড়ি ভাইও বলতেছিল যে তাদের কোর্টে খেলার জন্য। তো বলছি যে আমি ওনাকে বলতেছিলাম যে ওনার মতো প্লেয়ারের সাথে খেলতে পারলে তো অনেক ভালো লাগার মতো। ঠিক এরকম প্লেয়ারের সাথে খেলা প্রসঙ্গে আসবো, মানে আমরা যারা একটু খেলতে চাই আর কি, আমাদের কি কোনোভাবে ট্রেন করা যায়? অফিসের পরে আমাদের কি সুযোগ করে দেওয়া যায়? না, আসলে অবশ্যই সুযোগ থাকতে পারে, কিন্তু আসলে যাকে যেখানে মানায়। মানে আমার দ্বারা যে হবে না এটা প্রথমেই বলে দিল যে না জুবাইর তোর দ্বারা হবে না, সো এই বিষয়ে তুই মানে চেষ্টাও করিস না, তুই চেষ্টা করার কোনো দরকার নেই। আমাদের দর্শকদের একটু বলতে চাই, আমাদের পাহাড়ি ভাই কিন্তু বেশ অনেকগুলো গুণে গুণান্বিত। তার আরেকটি গুণ হচ্ছে কিন্তু খুব দুর্দান্ত সুন্দর গান একদম একটা গান না শুনলেই না, গান একটা শোনাতেই হচ্ছে। আচ্ছা, শুনে নেই। গান অবভিয়াসলি, গান একজন মানুষ, অবচেতন মনে সব মানুষই গান করে, কিন্তু আসলে ঠিক এই সময়ে গান করাটা আর ঘরে ঘরে তুলা পৌঁছে দেওয়ার মতো সেই সুযোগ আসলে বাড়ি ভাই একদমই বলা যাবে না, শোনাতেই হবে। আমরা জানি আপনি বেশ সুন্দর গান গান। এটা আসলে আমি আগের কথায় ফিরে আসবো যে যাকে যেখানে মানায় আসলে, হ্যাঁ, যে এটা হবে, নিশ্চয়ই হবে। অফলাইনে আমরা অবশ্যই গান করব। তবে আমি খুব সংক্ষেপে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আসলে এই ধরনের টুর্নামেন্টে আয়োজকদের একটা প্লেয়ারদের যদি একটা র্যাঙ্কিং দিয়ে দেয়, যেমন আমি খুব এটা আফসোসও বলবো যে অনেক ভালো প্লেয়ার ফার্স্ট রাউন্ড থেকেই বিদায় নিয়েছে, এবং আমি সকল খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে মানে যাদের খেলার যোগ্যতা ফাইনাল অবধি না, তারা কিন্তু ফাইনালে চলে আসছে।
তো এখন যদি প্লেয়ারদের একটা র্যাঙ্কিং দেওয়া হয়, যেহেতু একটা টুর্নামেন্ট শেষ, সামনের বার আয়োজকরা এটা করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এই ইভেন্টগুলি, হ্যাঁ, এবং যার যে যোগ্যতা সে ওই যোগ্যতায় গিয়ে খেলতে পারবে, তার অ্যাচিভমেন্টটা হবে সেরকম। কিন্তু আমরা দেখলাম ইন্ডিপেন্ডেন্টের এক আপু খুবই ভালো খেলে, সে আমাদের শিশিরের সঙ্গে মানে খেলে বাদ পড়ে গেছেন, শুধু টুর্নামেন্টের আকর্ষণ হারাচ্ছে এবং একজন ভালো প্লেয়ার তার মান অনুযায়ী। সেক্ষেত্রে কি বিষয়টা এমন ছিল আমাদের শিশির খুব ভালো খেলে এই জন্য পরাজিত হয়েছে, নাকি অন্য কিছুকে আপনি দায়ী করতে চান? না, শিশির নিঃসন্দেহে খুবই ভালো খেলে, খুবই ছিল, কিন্তু খেলাটা শুধুমাত্র শাটল এবং ব্যাটের না, খেলাটা একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে, প্রেশার নেওয়া, চাপ নেওয়া, সেই কন্ডিশনে কিভাবে আমি ভালো খেলবো, শাটলটা ঠিক অ্যাকুরেট জায়গায় ফেলতে পারছি কিনা, আমার স্ম্যাশগুলো ঠিক হচ্ছে কিনা। তো সবকিছু মিলে হয়তো উনি, ওনার র্যাকেটিং, ওনার স্ম্যাশ সবই ভালো ছিল, কিন্তু মানসিকভাবে চাপটা উনি নিতে পারেন এবং খুব মানে হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা, খুবই প্রতিদ্বন্দ্বিতা। এবং আমার মনে হয় শিশিরকে সকালের বাংলাদেশ অনেক উপকার করেছে মানসিক চাপ নেওয়ার ক্ষেত্রে। অন্তত সকালবেলা এরকম মানসিক চাপ নিলে নিঃসন্দেহে যে কোনো মানসিক চাপ সহ্য করা যায়। মিতু, শফিক ফারহান, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ এই সকালবেলা এসেছেন এবং আনন্দটি আমাদের পুরো সকালের বাংলাদেশের পরিবারের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ। এবং আমি এর আগেও বলেছি, এই অর্জন আসলে আমাদের টেলিভিশনের সকল সহকর্মীদের এবং আমাদের অফিসেরও খুব সাপোর্ট ছিল, স্পোর্টসের রানা ভাই, এবং যার কথা না বললেই নয়, সামি, আমাদের ক্রিকেটার। সামি খুব প্রথম ইনফরমেশন আমাকে দিয়েছে এবং তার কথা ধরেই আসলে আমরা রেজিস্ট্রেশন করেছি। রানা ভাই খুব হেল্প করেছে, আমাদের শান্ত ভাই, প্রদীপ দা, সবাই খুব আমাদেরকে সাপোর্ট করেছে। এবং যাদের কথা না বললেন না, মাঠে থেকে যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি সাপোর্টার ছিল অনেক, নিঃসন্দেহে। আমরা পুরো পরিবার, আমরা যে কোনো জায়গায় একই সাথে যাই। এনিওয়েজ, আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের দুজন অতিথির সাথে, যারা আমাদের পরিবারের সদস্য, যাদের অর্জন অনেক অনেক বেশি, এবং সবচেয়ে বড় কথা যারা এতদিন প্রিন্ট মিডিয়ার পেছনে ছিল এবং ভিজুয়াল মিডিয়ার পেছনে ছিল, আজকে যাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারে, আমাদের দুজনে আসলে অনেক বেশি ভালো লাগছে। তা আমার মনে হয় এই ভালো লাগাটা অব্যাহত থাকুক। ছোট্ট একটি বিরতি নিচ্ছি এখনই। বিরতি থেকে ফেরত এসে সরাসরি চলে যেতে চাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছে আমাদের সহকর্মী তানভীর। তিনি আমাদেরকে জানিয়ে দিবেন দেশি বিদেশি হেডলাইন্সগুলো। শুভ সকাল তানভীর। শুভ সকাল রুনিয়া, এবং শুভ সকাল জুবাইর আপনাকেও। একই সাথে দর্শক আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। জানিয়ে দিচ্ছি আজকের যমুনার হেডলাইন নিউজগুলি। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে স্থানীয় সময় রাত 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। চিকিৎসকরা জানিয়েছেন নিউমোনিয়া আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বাদশাহ আবদুল্লাহর। 2005 সালে বাদশাহ ফাহাদের মৃত্যুর পর সৌদি আরবের শাসনভার গ্রহণ করেন তিনি। বিকেলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, যাতে বিশ্বের অনেক রাষ্ট্রনেতার যোগ দেবার কথা রয়েছে। এদিকে বাদশাহ আবদুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আজ বিকেলেই দায়িত্ব নেবেন তিনি। একই সঙ্গে সৌদি আরবের নতুন যুবরাজ হলেন মুকরিন বিন আব্দুল আজিজ। সৌদি বাদশার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অনেক রাষ্ট্রনেতা। অবরোধের সমর্থনে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা ও বগুড়ায় একটি বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত প্রায় 8:45টার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বন্ধু পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পরপরই স্থানীয় এবং পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি। রাত 9টার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় একটি ট্রাকে আগুন দিলে আহত হয় চালকসহ 3 জন। গুরুতর দগ্ধ 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। নৈরাজ্য সৃষ্টির অভিযোগে কেন খালেদা জিয়াকে এখনও গ্রেফতার করা হয়নি, এই অভিযোগে ওয়াকআউট করেন এক স্বতন্ত্র সংসদ সদস্য। সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নৈরাজ্যমূলক রাজনীতি প্রতিরোধের আহ্বান জানান।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। দক্ষিণ এশিয়ায় এই পার্লামেন্টের প্রতিনিধি দলের প্রধান জো ল্যাম্বার্ট গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। তিনি বলেন, সব রাজনৈতিক দলকেই জনগণের অবাধ চলাফেরা, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সেই সাথে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে প্রকৃত সংলাপের বসার আহ্বানও জানায় ইউরোপীয় পার্লামেন্ট। পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাবু মনসুর হাদি। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা তার পদত্যাগের এই খবর নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট সদস্যরা পদত্যাগ করেন। গত মঙ্গলবার থেকে প্রেসিডেন্ট ভবন অবরোধ করে রাখে বিদ্রোহী হুতি গোষ্ঠী। অব্যাহত চাপের মুখে অবশেষে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী খালিদ বাহা ও মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগে বাধ্য হন। এর আগে হুতি বিদ্রোহীদের সাথে শর্ত সাপেক্ষে সমঝোতায় পৌঁছে দেশটির সরকার। দর্শক, জানিয়ে দিলাম হেডলাইন নিউজগুলো। ফিরে নিয়ে যাচ্ছি সকালের বাংলাদেশে, যেখানে আছেন রুনিয়া এবং জুবায়ের। রুনিয়া। ধন্যবাদ তানভীর আপনাকে এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। আর তানভীর খুব সুন্দর করে আমাদের নিউজগুলো জানালো এবং বেশ অনেকগুলো ভিন্ন ভিন্ন রকমের সংবাদ পেলাম। আর এই মুহূর্তে একটু যা করতে চাই তা হচ্ছে আমাদের আরেক সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মীর সাথে যুক্ত হয়ে একটা নতুন জায়গা খুঁজে নিয়ে আসতে চাই, তাই তো? রুনিয়ার তো একদম আপত্তি নেই বিষয়টিতে। আমার কোনোই আপত্তি নেই, যদি কোথাও ঘুরতে যেতে পারি এখানে বসে বসে, তাহলে খারাপটা কি? আমাদের সহকর্মীরা এত এত পুরস্কার ছিনিয়ে আনছে, আমরা তো তাদের জন্য বাইরে কোথাও থেকে ঘুরেই আসতে পারি। নিঃসন্দেহে এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই একটু চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীমা শিলা, তার সাথে যুক্ত হতে চাই, দেখতে চাই তিনি আমাদের জন্য কি রেখেছেন। শুভ সকাল শিলা। শুভ সকাল জুবাইর, সেই সাথে রুমিয়াকেও শুভ সকাল। আসলে রুমিয়া, যে বিষয়টা হয় কি যে আমরা সবসময় যখন সকালের বাংলাদেশ দেখাই, তো তখন দেখা যায় যে চট্টগ্রামের কোনো জায়গা বা এই ধরনের কিছু দেখায়, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির কিন্তু একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের গান, আবৃত্তি, নাটক, এসব বিষয়। তো আজকে আমি যে জায়গাটাতে পরিচয় করাবো তোমাদের সাথে, সেটি হচ্ছে আমি এখন যেখানে আছি সঙ্গীত ভবনে, যেখানে অনেক ক্ষুদে বাচ্চারা আজকে তারা গানের রেওয়াজ করছে। আমরা জানি যে আমাদের সংস্কৃতি কিন্তু সেই 2000 বছর পুরনো ঐতিহ্যবাহী সংস্কৃতি আমাদের, যেখানে গান, নাচ, আবৃত্তি, নাটক সব কিছুই আসলে রয়েছে। তো যার মধ্যে গান এমন একটি বিষয় যেটা আসলে সকালবেলা রেওয়াজ না করলে না, মানে আমাদের এই গানের যে গলাটা সেটা ভালো করে ছাড়ে না। আমি যদিও বা গান শিখি না, যারা গান শিখে তারা আরও ভালো বলতে পারবে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই 1966 সালে সঙ্গীত ভবনটি কিন্তু এখানে হয়, এবং এই ভবনটি অসম্ভব সুন্দর একটি জায়গায়, চারিদিকে পাহাড় এবং সেই সাথে কিন্তু মাঝখানে একটি রুম। এখানে বাচ্চারা কিন্তু রেওয়াজ করছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো আমরা কিন্তু দু একটি বাচ্চার সাথে কথা বলি। বাবু, তোমার নাম কি বাবু? সাকিব। আচ্ছা, তুমি এখানে কি করতে এসছো? গান করতে। গান করতে? এখন কি করছো? গান করছি। আচ্ছা, আমরা আরেকটি বাচ্চার সাথে কথা বলি। তোমার নাম কি আপু? সুচি। তুমি কি এখানে গান শিখেছো? হ্যাঁ। কোন কোন গান শিখেছো? আলু আমার, সামাছি, শুভ্র সমুদ্র আর নাও ছাড়িয়া দে। গান করতে ভাল লাগে অনেক? আচ্ছা জোবাইর, তোমরা দেখতে পেলে যে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে আসছে, যারা কিন্তু এখানে গান করে, এবং শুধু যে বাচ্চারাই গানের রেওয়াজের সময় ব্যস্ত থাকে তা কিন্তু নয়। এই ছোট ছোট বাচ্চাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে আসেন কিন্তু এই সঙ্গীত ভবনে। আমরা এরকম দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেক গার্ডিয়ান বসে আছে, যারা আসলে তাদের সন্তানদেরকে নিয়ে এসছে। আমরা একটা গার্ডিয়ানের সাথে কথা বলি যাওয়ার আগে। আপা, আপনার সাথে একটু কথা বলি। শুভ সকাল। শুভ সকাল। আপা, এখানে কাকে নিয়ে এসছেন? আমি আমার ছেলেকে নিয়ে আসছি। কখন থেকে গান শেখেও? ও প্রায় 3 বছর। এত কিছু থাকতে গান কেন? ওর পছন্দ, আমার নিজেরও পছন্দ, সব মিলায় এখানে। ধন্যবাদ আপা। জোবায়ের এবং রুনিয়া দেখতেই পেলে যে আসলে গান সবারই পছন্দ, আমার নিজেরও অনেক পছন্দ। আমার মনে হয় গান পছন্দ করে এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আর এখানে আমরা যেটা দেখছি যে অনেক বড় যারা আছে, শুধুমাত্র খুদে যারা তারা নয়, বড় যারা আছে তারা গান শিখছে। এখানে আমরা যেটা দেখছি যে একদম যে কিশোর যে পর্যায়ের আছে, কিশোর পর্যায়ে ছাড়াও এখানে কিন্তু শুধুমাত্র কিশোর পর্যায়ে ছাড়া এখানে বয়স্ক মহিলা
থেকে শুরু করে অনেকে আছেন, এবং সবচেয়ে বড় কথা সঙ্গীত ভবন যে চালায়, আমরা এখন তিনিই কিন্তু এখানে গান শেখাচ্ছে, কাবেরী সেনগুপ্ত, এবং ভোরের গানগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয়, এবং সেটি সকালবেলাই করা হয় শুক্রবার সকালে। কারণ এখানে আমরা যেটা দেখি যে কিশোর থাকে, ছাত্র থাকে, চাকুরিজীবী থাকে, তো সব কিছু মিলিয়ে যারা আসলে চাকুরিজীবী যারা আছে তারা এই যে বন্ধের দিনটাকে কাজে লাগে কিন্তু এখানে গান শিখতে আসে। এবং আরও বিষয় হচ্ছে যে এইখানে যারা, আমার মনে হয় আমরা একটু কথা না বলে গানটা শুনলে মনে হয় ভালো হয়, গানটা অনেক সুন্দর, আমরা একটু গানটা শুনি, আমার মনে হয় সেটাই বেটার হয়। এখানেও আমরা দেখছি যে কিছু ছোট বাচ্চারা কিন্তু গান করছে এবং অসাধারণ লাগছে। আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ গান, আমার মনে হয় সবারই অনেক পছন্দের গানের বিষয়টি। আমরা একটু কথা বলবো কাবেরী সেনগুপ্তের সাথে, আমরা একটু তার কাছে যাই। তবে একটি বিষয় কি, মানে না বললেই নয় যে কাবেরী সেনগুপ্ত শুধু নয়, এরকম কিন্তু চট্টগ্রামে অনেকেই আছে যারা কিন্তু এই গান চর্চার সাথে যুক্ত। তো আমরা একটু কথা বলি কাবেরী সেনগুপ্তের সাথে। আপা একটু আপনার সাথে কথা বলি। শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা আপা, মানে সকালবেলায় গানের রেওয়াজটা এটা একটা শিল্পীর জন্য কতটুকু ইম্পর্টেন্ট? আচ্ছা, রেয়াজটাই তো গানের প্রাণ, তাই না? এটা রেয়াজটাই হচ্ছে গানের প্রাণ। রেয়াজ না করে কোনো দিন গান গাইতেই পারবে না। রেয়াজ করতে হবে এবং সেটা সঠিকভাবে রেয়াজটা হতে হবে, যেন তেন রেয়াজ নয়। যেমন আমি বলছি, আমাদের একটা যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, আমরা রেয়াজ করার জন্য যে আমাদের মুখের যে একটা সায়েন্স আছে ওটা সম্পর্কে আমরা খুব অবহিত নই, সেটা আমাদের খুবই দরকার। আমাদের যেমন আমরা ভাওয়েলসগুলো অ, আ, ই, উ, এই জিনিসগুলো আমরা সঠিক জায়গা থেকে যদি নির্ণয় না করি তাহলে আমাদের রেয়াজটা কখনো সঠিক হবে না। অনেক ধন্যবাদ আপা। যেটা শুনতেই পেলে জোবায়ের এবং রুনিয়া যে আসলে রেওয়াজটা খুব বেশি ইম্পর্টেন্ট গানের জন্য। তো আমরা যাই হোক, আমার মনে হয় যে এই সকালে এই গানের রেওয়াজটা শুনে আমার মনে হয় না খুব বেশি খারাপ লাগবে কারো। আর একটি কথা একজন দর্শক আমাকে বলছিল কিছুদিন আগে যে আমি নাকি সকালের বাংলাদেশে যখন লাইভে আসি তখন নাকি আমি অনেক বেশি হাসি। আমার মনে হয় এই হাসিটা আসলে যায় আমাদের সকালের বাংলাদেশ সবসময় আমাদেরকে অনেক বেশি হ্যাপি রাখে এবং এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে। আমি চলে যাচ্ছি তোমাদের কাছে, জোবায়ের এবং রুনিয়া। ধন্যবাদ জানাচ্ছি শিলাকে। নিঃসন্দেহে এই হাসিটাই আমাদের অনেক বেশি দরকার, এবং আপনাকেও ধন্যবাদ এত সকালবেলায় সুন্দর একটা শুরু আমাদের উপহার দেওয়ার জন্য। বিভিন্ন বয়স বিভাগে যেভাবে গান তারা চর্চা করছিল, নিঃসন্দেহে তা আমাদের অনুপ্রাণিত করবে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মীর সাথে, শামিমা শিরা, যিনি চিটং থেকে ছিলেন। ঠিক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি সকালের বাংলাদেশের বাকি আয়োজন নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। এবং এই পর্যায়ে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রাখতে চাচ্ছি, এবং সেই সারপ্রাইজটা শুধু দর্শক জুবাইরের জন্য থাকবে না, সেটা আপনাদের সবার জন্যই থাকবে। তো যেহেতু আমরা একবার ঘুরে আসলাম আমাদের শামিমা শিলার কাছ থেকে, এখন আমরা চলে যেতে চাচ্ছি আমাদের প্রত্যুষ তালুকদারের কাছে, যিনি আছেন কিনা সিলেটে। শুভ সকাল প্রত্যুষ। শুভ সকাল রুনিয়া। আসলে এখন আমি রয়েছি সিলেটের জেলা স্টেডিয়ামে। একটা বিষয় রুনিয়া, যখন কোনো আন্তর্জাতিক মানের খেলায় যখন বাংলাদেশের সাকিব কিংবা তামিম ছক্কা মারেন বা চার পেটান, তখন কিন্তু সারা দেশের মানুষ একসাথে আনন্দ করে, একসাথে উল্লাস করে। অর্থাৎ খেলাধুলা এবং বিশেষ করে ক্রিকেট খেলা কিন্তু আমাদের সমগ্র জাতিকে একটা অন্যরকম উল্লাসের একটা উপলক্ষ এনে দেয়। তো এখন আমার পেছনে আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমাদের দেশের ভবিষ্যতের ক্ষুদে ক্রিকেটাররা কিন্তু শীত এবং সকালবেলার ঘুমকে জয় করে প্র্যাকটিস করছে এবং তারা তাদের নিজেদের গড়ে তুলছে। প্রতিদিনই প্রায় এখানে এক একটা দল আসে, এক একটা গ্রুপ আসে এবং এখানে এসে প্র্যাকটিস করে, হয় বিভিন্ন ক্রিকেট একাডেমির মাধ্যমে। তো আজকে যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু খুব ভোর থেকে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে প্র্যাকটিসের জন্য। তো আমি চেষ্টা করবো একজন ক্ষুদে ক্রিকেটারের সাথে কথা বলার জন্য। আচ্ছা ভাই, একটু এদিকে আসেন। আপনি কি হতে চান ভবিষ্যতে, বোলার না
ব্যাটসম্যান? ব্যাটসম্যান হতে চান। আপনার প্রিয় ব্যাটসম্যান কে? সাকিবুল হাসান। সাকিবুল হাসান। আচ্ছা আচ্ছা। বাবু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5 পড়ো? জি। আচ্ছা, তোমার কার খেলা ভালো লাগে আমাদের দেশের? মুশফিকুর রহিম। মুশফিকের ভক্ত তুমি? জি। আচ্ছা, তুমি কি হতে চাও? আমি বাংলাদেশের জাতীয় লিগে খেলতে চাই। জাতীয় লিগে খেলতে চাও? ব্যাটিং ভালোবাসো না বলি? ব্যাটিং। ব্যাটিং। আচ্ছা ঠিক আছে। আসলে সে কিন্তু মুশফিকুর রহিমের অত্যন্ত ভক্ত এবং সে একজন ভালো ব্যাটসম্যান হতে চায়। তো এবার আমি একটু কথা বলবো এখানকার আমাদের সিলেটের একজন প্রশিক্ষক, যিনি আমাদের সিলেটের ক্ষুদে ক্রিকেটারদেরকে গড়ে তুলছেন এবং তাদেরকে মানে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের ভবিষ্যতে ক্রিকেটার গড়ে তোলার কাজে তিনি নিয়োজিত রয়েছেন। আচ্ছা ভাই, আমাদের সিলেট থেকে তো অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলছেন এবং জাতীয় দলে ভালো ফলাফল করছেন। তো এখন তো আপনি ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে কাজ করেন, তাদের ভবিষ্যৎ কেমন দেখছেন বা কেমন করছে তারা? তারা ভালোই করছে, আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ টিমে খেলবে এই আশা আমার ওদেরকে নিয়ে। এখান থেকে হয়তো বা 2-3 জন অবশ্যই বাংলাদেশ টিমে খেলবে, যেমন অনূর্ধ্ব 15 দলে আছে, 17 বাংলাদেশ দলে আছে, 19 দলেও আমাদের এখানকার প্লেয়ার আছে, তো ওরা প্রতিনিধিত্ব করবে এখান থেকে। বর্তমানে তো আমাদের জাতীয় দলে আবুল হাসান রাজু আছে আমাদের বর্তমান জাতীয় দলে। অনেক সময় ছিল তাপস, অলোক, রাজিন, এনাম, নাজমুল হোসেন। এখন আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, এই জিনিসটা আমরা কাভার করার জন্যই আমরা সিলেটে অনেক 3-4টা একাডেমি আছে যারা এই কাজ করছে এসব নিয়ে। আপনাদের সবার সহযোগিতা চাই আমরা। ধন্যবাদ। আসলে যে কথা বলছিলেন উনি, যে আমাদের কিন্তু জাতীয় দলে সিলেটের অনেক খেলোয়াড় আগে ছিলেন এবং বিশেষ করে তাপস বৈশ্য, রাজিন সালে এবং অলোক কাপালির মতো ভালো মানের খেলোয়াড় ছিলেন এবং বর্তমান ক্রিকেট দলে রয়েছেন আবুল হাসান। তো যেহেতু সামনে বিশ্বকাপ আসছে, সব কিছু মিলিয়ে ক্রিকেটের প্রতি একটু উন্মাদনা এবং তাদের এই নিবিড় প্রশিক্ষণ এবং আপনি দেখতে পাচ্ছেন আসলে একদম অক্লান্তভাবেই তারা পরিশ্রম করছেন যাতে মানে ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হয়ে গড়ে উঠতে পারেন। তো আসলে আমরাও চাই কিন্তু এইসব ক্ষুদে ক্রিকেটারের মধ্য থেকে জাতীয় দলের একজন সাকিব কিংবা একজন তামিম বেরিয়ে আসবে এবং 4 ছক্কায় পুরো দেশকে মাতিয়ে তুলবে। রোনিয়া, ধন্যবাদ প্রত্যুষ আপনাকে, এবং আপনাকে আমাকে বলতে হবে যে আপনার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। রহস্যটা কি আমরা একটু জানতে চাই। রহস্যটা কি, এই রহস্যটা আমরা পরে জেনে নিব, কিন্তু আমাদেরকে এত সুন্দর একটা চমৎকার মানে মাঠ দেখানোর জন্য এবং এই যে ক্ষুদে ক্রিকেটারদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে ভবিষ্যৎ বাংলাদেশ এভাবেই একদিন ঘুরে দাঁড়াবে। ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটাররা এভাবেই প্রস্তুত হবে, প্রত্যেকটি বিভাগীয় অঞ্চল থেকে এভাবে করে আমরা খেলোয়াড় পাবো জাতীয় দলে, এটাই প্রত্যাশা। আর এই মুহূর্তে যে কাজটি করতে চাই আমরা, আপনারা প্রতিদিনই আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে ছবিগুলো তুলে পাঠান তার এক ঝলক দেখে নিতে চাই। প্রথমে ছবিটি দেখে আসি, তারপর বলছি কে পাঠিয়েছেন। আনোয়ার হোসেন, আপনাকে এত সুন্দর একটি ছবি আপনি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং শীতের সকালে না আসলে কুয়াশার ভেতর থাকে, তো সেই জন্য নতুন কোনো কিছু করাটা কিন্তু খুব বেশি মুশকিল হয়ে যায়। আমার কাছে প্রশ্নটা আছে, রুবি আসেনি বলেই কি এত কুয়াশা? রুবি না থাকলে শুক্রবার দিন এরকম হয়, হতাশা। আর এই মুহূর্তে হতাশ করতে চাই না, এই মুহূর্তে আপনাদের জন্মদিনের বেশ কিছু শুভেচ্ছা আছে, একটু বিনিময় করে নিতে চাই। প্রথমেই যিনি উইশ করেছেন তিনি হচ্ছে FS ফরাদ মাহমুদ জয়। আপনি বলছেন আপনার ফ্রেন্ড শহীদুল ইসলাম স্বপ্নরাজ জন্মদিন, রাজশাহী থেকে আপনি লিখছেন, জন্মদিনের উইশ তাকে পাঠিয়ে দিলাম। সেই সাথে MH হৃদয়, আপনি বলছেন আপনার ছোট চাচু মানে আপনার ভাতিজা তানভীর মাহতাব লাবিবের আজ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা রইল। সাজিদ খান বলছেন শুভ সকাল ভাইয়া এবং আপু, আজ দীর্ঘ 7 বছর পুরাতন ছাত্রী নাহিদা সুলতানা লিমাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাচ্ছেন। ফিজিশিয়ান বয় অনিক বলছেন আমার কিউট সুইট লাভলি প্রিন্সেস অল স্কোয়ার সিস্টার মার্জিয়া রহমান মেঘ এর 10th বার্থডে আজ। ও মার্জিয়াকে তার 10th বার্থডেতে অনেক অনেক শুভেচ্ছা, এবং তার সাথে আজকে যার যার বার্থডে আছে সবার বার্থডেতে আজকে অনেক বড় শুভেচ্ছা। তারপরে জিউস জাকির বলছেন তার ছোট কাজিন মিমির জন্মদিন, সেই সাথে সিঙ্গার সজীব সাহা রাহুল বলছে আজ তার জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা রইল। এবং MD ইশাক সান্তেকিজি বলছেন আগামীকাল আমার ছোট ভাই মানে আজ তার ছোট ভাই মাসুমের জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি। আপনাদের সবার প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা। এবং জন্মদিনে যদি নিজের প্রিয়জনকে কোনো নতুন রেসিপি খাওয়াতে চান, তো সেই
রেসিপিটা দেখার জন্য চোখ রাখতে হবে 6:30টায় যমুনা টিভির পর্দায়, বিকজ আমি নিয়ে আসি লাইভ কিচেন। একদমই তাই রুনিয়া, ফিরছি ঠিক এই ঘটনাটার প্রসঙ্গে, তবে অনুষ্ঠানের পরে তোমার সাথে বসবো বিষয়টি নিয়ে। আর দর্শকদের বলে দিতে চাই আজকের মতো ফেসবুকের কমেন্টগুলো এখানেই থাকলো, ছুটির নামে যে কাটাতে চাই। আগামীকাল আরও একবার দেখা হচ্ছে নতুন এক সকালকে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা বুঝতে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আপনাদের সাথে সন্ধ্যায়। তো এখন শুভ সকাল।